Dear students, welcome you once again to my online class. দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি। এই ক্লাসটি হলো দশম শ্রেণীর ক্লাস, বাংলা সাহিত্যের ক্লাস। এবং তোমরা যারা এবছর অর্থাৎ সামনের বছর 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, এবছর যারা ক্লাস 10-এ উঠেছ, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো এই বাংলা সাহিত্যের ক্লাসে আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। এবং সেই কবিতাটি হলো শঙ্খ ঘোষের লেখা, বিখ্যাত কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি। খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কবিতা। আমি প্রত্যেকটা পংক্তির ব্যাখ্যা করব তোমাদের সামনে, এবং তারপর এই কবিতা থেকে যে যে সব প্রশ্ন হতে পারে সেই সব প্রশ্ন নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এসো আমরা দেরি না করে শুরু করি। প্রথমেই বলে নিই, শঙ্খ ঘোষ রচিত এই যে কবিতাটি, এই যে তোমাদের কাছে এখন যেটা আমি পাঠ করতে চলেছি, আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটি তার বিখ্যাত মূল কাব্যগ্রন্থ জলই পাষাণ হয়ে আছে থেকে উদ্ধৃত হয়েছে। দেখো এই কবিতাটা লাইন বাই লাইন, মানে প্রত্যেকটা পংক্তি ব্যাখ্যা করার আগে এই কবিতার মূল যে বিষয়বস্তু, মূল যে নীতি কথা এর মধ্যে দিয়ে তিনি প্রচার করতে চলেছেন বা প্রচার করেছেন, সেটা হচ্ছে ঐক্য সংহতির কথা, একতার কথা। হ্যাঁ, দেখো আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হই, তাহলেও যদি আমরা সকলেই ঐক্যবদ্ধ হই, তাহলেও প্রতিকূল পরিস্থিতিতে আমরা জয়লাভ করতে পারি। কথাটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ একতাই যে বল, ঐক্যই যে মহাশক্তি, সেই বিষয়টাকেই তিনি এখানে প্রায় প্রতিটি পংক্তিতে পংক্তিতে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তো এসো আমরা দেরি না করে আমরা প্রত্যেকটা পংক্তির ব্যাখ্যা করি। দেখো এই কবিতাটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব এখানে কথক, কোনো এক বচন নয়, বহু বচন, মানে অনেকের মিলিত কণ্ঠস্বর এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। কোনো একজন কবিতাটা বলছেন না, কবি এমনভাবে কবিতাটা লিখেছেন দেখে বোঝাই যাচ্ছে যেন অনেকেই মিলে এই কবিতার কথাগুলো বলেছেন। দেখো এসো আমরা প্রত্যেকটা পংক্তি পড়ি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমি প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করি, ভালো করে শোনো। আমাদের ডান পাশে ধস, অর্থাৎ বক্তারা এখানে বলছেন, বারবার বলেছি যেটা একজনের কথা নয়, অনেকে মিলে বলছেন আমাদের ডান পাশে ধস, অর্থাৎ যে পথে তারা হাঁটছেন তার ডান দিকটা ধস নেমেছে। ধস মানে তো তোমরা জানো, নিশ্চিতভাবে তোমরা ভূগোলে পড়েছ। ধস মানে হচ্ছে যা ধসে পড়ছে আর কি, সেটাই বলতে চাইছেন যে বক্তারা যারা এটা বলছেন, তারা যে পথ দিয়ে হেঁটে চলেছে তার ডান দিকে ধসে পড়ছে, ডান দিকে ধস নামছে। আমাদের বাঁয়ে গিরিখাদ, আবার বাঁ দিকে গিরিখাদ, গিরিখাদ মানে তোমরা জানো, এটাও ভূগোলে পড়েছ, যে গভীর পার্বত্য গর্ত, তাকেই আমরা সাধারণত বলি কি গিরিখাদ। তার মানে বক্তারা বলছেন যে পথ দিয়ে তারা হাঁটছেন তার ডান দিকে ধসে যাচ্ছে বা ধসে পড়ছে, আর বাঁ দিকে গভীর গিরিখাদ অর্থাৎ গভীর পার্বত্য গর্ত। আমাদের মাথা বোমারু, আমাদের মাথায় বোমারু। দেখো বোমারু শব্দটার অর্থ হলো বম নিক্ষেপকারী এমন কিছু, তাকেই আমরা বলবো বোমারু। সাধারণত বলতে পারো যে যুদ্ধ জাহাজ, তাই নাকি, যে যুদ্ধ জাহাজ থেকে বোম নিক্ষেপ করা হয়, বোমা ফেলা হয়, তাকেই বোমারু। অর্থাৎ বক্তারা বলছে আমাদের মাথায় বোমারু, অর্থাৎ আমাদের মাথার উপরে উড়ে চলেছে বোমারু বিমান। তাহলে কি হলো, বক্তারা বলছেন যে তারা যে পথ দিয়ে হাঁটছেন সেই পথ অতীব সংকটপূর্ণ,
তাদের ডান দিকটা ধসে পড়ছে, বাঁদিকে গভীর পার্বত্য গর্ত, আবার মাথার উপরে উড়ে চলেছে বোমারু বিমান। আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ, আবার যে সোজা এগিয়ে যাবেন তারা তাও উপায় নেই, সেখানেও বরফ দ্বারা আবৃত, বরফের বাধা, তুষারের বাধা। আমাদের পথ নেই কোনো। দেখো, এখানে পথ নেই কোনো কথাটা কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। আমাদের পথ নেই মানে আমাদের বাঁচার পথ নেই কোনো। আমাদের ঘর গেছে উড়ে, ওই বোমারু বিমানের আঘাতের ফলে তাদের ঘর দৌড় উড়েও গেছে। তাহলে কি হলো? হলো কি, যদি এই স্তবকটার আমরা সারমর্ম করি, বক্তারা এখানে বলছেন যে বোমারু বিমানের বোমার আঘাতের ফলে তাদের ঘর বাড়ি উড়ে গেছে, তারা পথে নেমে পড়েছেন বাঁচার তাগিদে। কিন্তু যে পথ দিয়ে তারা যাচ্ছেন, এগুচ্ছেন বা এগিয়ে যাচ্ছেন, তার ডান দিকটা ধসে পড়ছে, বাঁদিকটায় গভীর গিরিখাত, অর্থাৎ বাঁদিকটায় গভীর পার্বত্য গর্ত, মাথার উপরে এখনো উড়ে চলেছে বোমারু বিমান। আবার সামনে হচ্ছে তুষারাবৃত পথ, বরফের বাধা। অর্থাৎ কোনো দিকেই তাদের এগোবার পথ নেই, বাঁচবার তাদের কোনো পথ নেই। কথাটা বোঝার চেষ্টা করো। এটাই কিন্তু এই স্তবকটির ব্যাখ্যা। বুঝতেই পারছ, যুদ্ধকে কেন্দ্র করে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যুদ্ধের ফলে বোমারু বিমান দিয়ে কি বলতো ঘর বাড়ি তাদের উড়িয়ে দেওয়া হয়েছে, তারা বাঁচার তাগিদে পথে নেমেছে, কিন্তু সেই পথও নানা জটিলতায় পরিপূর্ণ। তার ডান দিকটা ধসে পড়ছে, বাঁ দিকে গভীর পার্বত্য গর্ত, মাথার উপরে তখনও উড়ে চলেছে বোমারু বিমান। আর সামনে যে এগিয়ে যাবে তারও পথ খোলা নেই, সেখানেও তুষারে বা বরফের বাধা। অর্থাৎ বক্তারা বলছেন যে তাদের বাঁচার কোনো পথ খোলা নেই। এই যেখানে দেখো পথ কথাটা, এই পথ কথাটা কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে পথ বলতে শুধু রাস্তাকে বোঝাচ্ছে না, বাঁচার পথ খোলা নেই, তাই নাকি? তাহলে দেখো, এই গেল প্রথম স্তবক। দ্বিতীয় স্তবক বলছে, দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এ দেখো, তালবস্য ব, এই সব মানে কিন্তু মৃতদেহ। এই ওয়ার্ড নোটগুলো তোমরা যদি সঙ্গে একটু পেন খাতা নিয়ে বসতে তাহলে ভালো হতো। তালবস্য ব, সব মানে হচ্ছে মৃতদেহ। আমাদের শিশুদের সব, অর্থাৎ আমাদের বাচ্চা ছেলে মেয়েদের মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে। এখানে ওখানে আমাদের বাচ্চা ছেলে মেয়েদের মৃতদেহ ছড়িয়ে আছে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? বক্তাদের সংশয় জেগেছে, সন্দেহ জেগেছে। আমাদের ছেলে মেয়েরা তো অলরেডি বোমার আঘাতে মারা গেছে, তাদের মৃতদেহ এদিক ওদিকে ছড়িয়ে আছে। তাহলে আমরাও কি এই মুহূর্তে মরে যাব নাকি? অর্থাৎ বক্তাদের মনে প্রশ্ন জেগেছে যে আমাদের ছেলে মেয়েরা তো সব মারা গেছে, তাদের মৃতদেহ এদিকে দিকে ছড়িয়ে আছে। তাহলে বক্তারাও মরে যাবে নাকি? এই প্রশ্ন বক্তাদের মনে দেখা দিয়েছে। তারপর কি বলছে দেখো, আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বলছেন আমাদের বাঁচার আর কোনো পথ নেই, অতএব আয় আমরা আরো আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আয় আমরা যে কজন বেঁচে আছি আরো শক্ত করে ঐক্যবদ্ধ হই, আরো একত্রিত হই। তাহলে দেখো, এই প্যারাগ্রাফটার কি অর্থ হলো? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ যুদ্ধকে কেন্দ্র করে আমাদের যেসব ছেলে মেয়েরা তারা অলরেডি মারা গেছে, তাদের মৃতদেহ এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। তখন তা দেখে বক্তাদের মধ্যে প্রশ্ন জেগেছে, তাহলে বক্তারাও কি এইভাবেই মারা যাবে? সেই কারণেই তো বলছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মারা যাব নাকি? অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা যেমন করে মারা গেছে আমরাও কি তাহলে এইভাবেই মারা যাব? আমাদের পথ নেই আর, অর্থাৎ আমাদের বাঁচার আর কোনো পথ খোলা নেই। আয় আরো বেঁধে বেঁধে থাকি। সুতরাং আয়, এই পরিস্থিতিতেও আমরা যে কজন আছি আমরা ঐক্যবদ্ধ হই,
একত্রিত হই, বাঁচার চেষ্টা করি। প্যারাগ্রাফ পরের কি বলছে দেখো, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। খুব ভালো লাইন, ভালো করে শুনতে হবে। আমাদের ইতিহাস নেই। দেখো, যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, ইতিহাসে কিন্তু তাদের কথা থাকে না। ইতিহাস শুধু ওই বড় বড় মানুষদের কথা, শাসকদের কথা, তাদের কথাই থাকে, ফলাও করে থাকে। কিন্তু সাধারণ মানুষের কথা, তাই বলছেন ওই বক্তারা, আমাদের ইতিহাস নেই, অর্থাৎ ইতিহাসে আমাদের কথা লেখা নেই, অথবা এমনই ইতিহাস, অথবা ইতিহাস আছে এমনই সেটা আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ আমাদের চোখ বন্ধ, যেন আমরা দেখতে পাই না। আর মুখ ঢাকা মানে আমরা বলি না, অর্থাৎ শাসকের শোষণে, অত্যাচারে আমরা এতটাই জর্জরিত, আমরা দেখেও কিছু দেখি না। আবার প্রতিবাদ করার হলেও আমরা প্রতিবাদ করতে পারি না, কারণ তাহলেই তো শোষণের, অত্যাচারের পরিমাণ বাড়বে। দেখ, প্রথমে বলছেন আমাদের ইতিহাস নেই, মানে বলছেন যে ইতিহাসে আমাদের সাধারণ মানুষের কথা লেখে না, অথবা যদিও বা ইতিহাস আছে সেখানে আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ আমরা থেকেও নেই, আমরা দেখেও কিছু যেন দেখি না। প্রতিবাদ করার থাকলেও আমরা প্রতিবাদ করতে পারি না। আমরা ভিখারি 12 মাস, আমরা চিরকালের মতো ভিখারি, শাসকের শোষণে আমরা জর্জরিত, অত্যাচারিত। আমাদের ওই সব কিছুই ভিক্ষে করেই আমাদের চালাতে হয়, তাদের দয়া দাক্ষিণ্য ভিক্ষে করেই আমাদের চালাতে হয়। তাহলে দেখবে এই 4টে লাইনের মানে হলো, আমাদের ইতিহাস নেই, মানে ইতিহাসে আমাদের মতো সাধারণ লোকের কথা লেখে না, আর যদিও বা থাকে সেখানে সত্যটা প্রকাশিত হয় না। আমরা আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ চোখ থাকা সত্ত্বেও দেখেও আমরা কিছু করতে পারি না। অত্যাচার শোষণ আমাদের হচ্ছে আমাদের উপরে, কিন্তু সেটা দেখেও আমরা কিছু যেন দেখতে পাই না। আমাদের মুখ বন্ধ, আমাদের প্রতিবাদ করারও কোনো অধিকার নেই। প্রতিবাদ করতে গেলেই শোষণ অত্যাচারের পরিমাণ আরো বাড়বে। তাহলে আমরা কি? আমরা ভিখারি 12 মাস। আমরা ওই শাসকের কাছে চিরকাল ভিক্ষাবৃত্তি করেই দয়া দাক্ষিণ্য চেয়ে বেঁচে থাকি। পৃথিবী, এবার দেখো এই দুটো পংক্তি, পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো গেছে মরে। সন্দেহ হচ্ছে কাদের? বক্তাদের। এইখানে যারা কথা বলছেন, পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো, অর্থাৎ মনে হচ্ছে পৃথিবী বেঁচে আছে, আবার পরক্ষণেই ভাবছে হয়তো বা পৃথিবী গেছে মরে। বোঝো, বক্তারা বলছেন যে আমাদের তো এই অবস্থা, মনে হয় পৃথিবী মরেই গেছে। আবার কখনো কখনো বলছেন যে পৃথিবী হয়তো বেঁচেও আছে। বক্তারা বলছেন সন্দেহ দেখা দিয়েছে যে আমাদের এই অবস্থা, তাতে হয়তো পৃথিবী বেঁচে আছে, আবার পরক্ষণে ভাবছেন না না, হয়তো বা পৃথিবী মরেই গেছে। আমাদের কথা কে বা জানে? আমরা সাধারণ মানুষ, আমাদের এই যে অত্যাচার, আমাদের উপর যে অত্যাচার, আমাদের উপর এই যে শোষণ, এই কথা বেশি কেউ জানে না। বললাম না, ইতিহাসে আমাদের কথা লেখা হয় না, আমাদের অত্যাচারের কথা, আমাদের উপর যে অত্যাচার শোষণ হয় সেটা ফলাও করে লেখা হয় না। সেই জন্যই তো বলছেন আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, সেই কারণেই আমাদের দৌড়ে দৌড়ে ভিক্ষে করে বেড়াতে হয়েছে, দয়া দাক্ষিণ্য, যাতে সামান্য প্রাণটা নিয়ে বাঁচতে পারি। কিছুই কোথাও যদি নেই, তবু তো কদর আছি বাকি। দেখো, এতক্ষণ আমরা দেখে এলাম যে কবিতার মধ্যে দিয়ে ওই সব মানুষেরা, ওই সব বক্তারা নেতিবাচক দিকগুলোই, তাদের সব হারিয়ে গেছে, তারা প্রায় মৃত্যুর পথে, তাদের ছেলে মেয়েরা মারা গেছে, সব ওই নেতিবাচক কথা বলে এসছেন। এবার যেন একটু আশার আলোক দেখা দিল। কি? কিছুই কোথাও যদি নেই, হয়তো এই তো আমাদের ছেলে মেয়েরা মারা গেছে,
আমরাও কখন মরে যাব কোনো ঠিক নেই, এইসব কথা বললেন। বলার পরে বলছেন কিছুই কোথাও যদি নেই, যদিও আর কিছু আশা করার মতো নেই, তবু তো কজন আছি বেঁচে, কজন আছি বাকি। আমরা তো এখনো এই কজন এখানে যারা আমরা বলছি তারা তো বেঁচে আছি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অতএব আয়, আমরা যে কজন বেঁচে আছি শেষ চেষ্টা করে দেখি আরো একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি কিনা, বাঁচতে পারি কিনা। কথাটা বোঝার চেষ্টা কর। তাহলে এই যে লাস্ট স্ট্যান্ডাটার মানে হলো, ওই বক্তারা বলছেন আমরা হলাম সাধারণ মানুষ, ইতিহাসে আমাদের কথা লেখে না, ইতিহাসে আমাদের কথা লেখে না। ইতিহাস হলো ওই সব শাসকদের জন্য, তাদের কথা ফলাও করে ছাপে, আমাদের কথা ইতিহাসে লেখে না। আবার যদিও বা লেখা হয়, যদিও বা ইতিহাস থাকে, সেখানে আমাদের কোনো কিছুই করার থাকে না। আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা মানে শাসকের অত্যাচার শোষণ দেখেও আমাদের না দেখার ভান করতে হয়। মুখ বন্ধ মানে আমরা প্রতিবাদ করার সাহস পাই না। অর্থাৎ বলছেন বক্তারা, যারা এই কবিতা বক্তা কথক, তারা বলছেন আমাদের উপর যে শোষণ, ইতিহাস আমাদের কথা লেখে না, সাধারণের কথা ইতিহাস লেখে না। যদিও বা ইতিহাসে এইসব কিছু থাকে, তাহলে আমাদের কিছুই সেখানে করণীয় নেই। আমাদের সেখানে চোখ মুখ বন্ধ, অর্থাৎ চোখে আমরা শাসকের অত্যাচার শোষণ দেখেও কিছু করতে পারি না। তাদের মুখও বন্ধ, আমাদের তাদের প্রতিবাদও করতে পারি না, কারণ করলেই তো আরো শোষণ, আরো অত্যাচার নেমে আসবে। তাহলে কি আমরা ভিখারি 12 মাস, আমাদের ভিক্ষাবৃত্তি করেই 12 মাস চালাতে হয়। শাসকের ওই কাছে দয়া দাক্ষিণ্য ভিক্ষা করেই, তাদের করুণাতেই আমাদের বেঁচে থাকতে হয়। আমাদের সবকিছু জীবনটাই যেন তাদের উপর নির্ভরশীল, তাদের দয়া, তাদের দাক্ষিণ্য, তাদের করুণার উপরেই বেঁচে থাকি আমরা। তাই তাদের সন্দেহ হয়েছে, বক্তাদের সন্দেহ হয়েছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো পৃথিবী বেঁচে আছে, আবার পৃথিবী হয়তো বা গেছে মরে। দোদুল্যমানতায় আছেন, বুঝতে পারছেন না পৃথিবী এখনো বেঁচে আছে কি মরে আছে। বলছে মাঝে মাঝে বলছে হয়তো পৃথিবী বেঁচে আছে, আবার পরক্ষণেই মনে হয়েছে হয়তো বা পৃথিবী গেছে মরে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ পৃথিবী হয় বেঁচে আছে অথবা পৃথিবী মরে গেছে। আমাদের অবস্থা খুব সঙ্গীন। আমরা নিজেদের প্রাণটুকু বাঁচিয়ে রাখার জন্য আমরা দৌড়ে দৌড়ে ভিক্ষে করে ফিরেছি ওই শাসকদের দৌড়ে দৌড়ে। তারপর কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। বলছেন হতাশ হয়ে, বলছেন এতক্ষণে দেখো একটু আশার আলো তবু এখানে জাগছে তার বক্তাদের মনে, যে হ্যাঁ সত্যি কিছু কোথাও নেই। অর্থাৎ আমাদের ছেলে মেয়েরা বেঁচে নেই, আমাদের ঘর বাড়ি সব উড়ে গেছে, আমরা ঘর ছাড়া, আমরা শাসকের দয়ায় বেঁচে আছি। তবু এরও মধ্যে তো আমরা এই কজন এখনো বেঁচে আছি। তারপরে লাস্ট দুটো লাইনে বলছে আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অতএব হে বন্ধুগণ, অর্থাৎ যারা বেঁচে আছে তারা বলছেন এসো আমরা এই কঠিন পরিস্থিতি থেকে নিজেদের শেষ চেষ্টা করি বাঁচাবার জন্যে। সেই জন্য আরো একত্রিত হই, হাতে হাত রেখে আরো ঐক্যবদ্ধ হই, যাতে করে এই কঠিন পরিস্থিতি থেকে নিজেদের বের করতে পারি, নিজেদের সংকট মুক্ত করতে পারি। দেখো তাহলে এই হলো মানে লাইন বাই লাইন মানে। এইবার যদি তোমাদের সারাংশ হয় তাহলে কি বলবে আমি একটু বলে নিই, আমি জিসটা বলে নিই কবিতাটার। বলবে কবি শঙ্খ ঘোষ তার এই কবিতার মধ্যে দিয়ে বিভিন্ন দিক দিয়ে বিপন্ন, বিশেষত যুদ্ধকে কেন্দ্র করে বিপন্ন একদল মানুষের কাতরোক্তি
অতি সুন্দরভাবে এই বর্ণনা, এই কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন। আমি আবার বলি, কবি শঙ্খ ঘোষ তার এই কবিতার মধ্যে দিয়ে যুদ্ধে বিপন্ন একদল মানুষের কাতরটিকে অতি সুন্দরভাবে এই কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন। বোমারু যুদ্ধ বিমানের ফলে, যুদ্ধ বিমানের আঘাতের ফলে, বোমারু বিমানের বোমা নিক্ষেপ করার ফলে ওই সব মানুষেরা নিজেদের ঘর বাড়ি হারিয়েছে। ঘর বাড়ি হারিয়ে নিজেদের প্রাণের তাগিদে তারা রাস্তায় বেরিয়েছে বাঁচার জন্য। কিন্তু কিন্তু বাঁচার তাদের কোনো পথ তাদের কাছে খোলা নেই, কারণ যে পথে তারা হাঁটছে তার ডান দিকে ধস নামছে, বাঁ দিকে গভীর পার্বত্য গর্ত, মাথার উপরে তখনও সনসন করে উড়ে চলেছে বোমারু বিমান, আর সামনের পথ সেও তো তুষারাবৃত, বরফের বাধা সেখানেও। অর্থাৎ ঊর্ধ্বে নিম্নে বাঁয়ে ডাইয়ে কোনো দিকেই তাদের পালাবার পথ নেই, তাদের বাঁচবার পথ নেই। তারা এই কবিতায় ওই সব কথকেরা আরো বলছেন যে ওই যুদ্ধকে কেন্দ্র করে তাদের শিশুরা সব মারা গেছে, তাদের মৃতদেহ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই দেখে তাদের সংশয় জেগেছে যে তাদেরও হয়তো এই একই দশা হবে, ওই শিশুদের মতো তারাও হয়তো মারা যাবে। সেই কারণেই তারা নিজেদের মধ্যে আরো যে কজন তারা বেঁচে আছে তারা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। আবার এই কবিতায় দেখা যায় যে তারা বলছেন যে আমরা সাধারণ মানুষ, ইতিহাস আমাদের কথা বলে না, ইতিহাসে আমরা নীরব দর্শক। আমাদের চোখ মুখ যেন বন্ধ, অর্থাৎ শাসকের শোষণ অত্যাচার দেখেও আমাদের না দেখার ভান করতে হয়। তাদের প্রতিবাদ করার মতো আমাদের কণ্ঠস্বর নেই, মুখও আমাদের বন্ধ রাখতে হয়, কারণ তাদের প্রতিবাদ করতে গেলে আরো শোষণ, আরো অত্যাচার নেমে আসবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই তাই বক্তারা বলছেন যে আমাদের বেঁচে থাকতে হয় শাসকের দয়ায়, করুণায়। তাদের দয়া করুণা ভিক্ষা করেই আমাদের বেঁচে থাকতে হয়। বলছেন বক্তারা যে আমরা তো ভিখারি 12 মাস। এরপর তারা বলছেন যে তারা দুয়ারে দুয়ারে নিজেদের প্রাণের ভিক্ষা করে জীবন বেঁচে থাকার সামান্য অধিকারটুকু পাওয়ার জন্য তারা ভিক্ষে করে বেড়ায়। শেষে একেবারে তারা বক্তারা বলছেন যে যদিও কিছুই আর বাকি নেই, তবু তো তারা কজন এখনো বেঁচে আছেন। সেই কারণেই তারা তারা আহ্বান করেছেন, নিজেদের মধ্যে আহ্বান জানিয়েছেন যে আসো আসো আমরা আরো আরো বেশি করে ঐক্যবদ্ধ হই। তাদের সংশয় জেগেছে পৃথিবী হয়তো বেঁচে আছে অথবা পৃথিবী হয়তো মরে গেছে, তবু তো আমরা এখনো এই কজন বেঁচে আছি, বাকি অবশিষ্ট আছি। অথবা এসো আমরা আরো ঐক্যবদ্ধ হয়ে কঠিন পরিস্থিতির হাত থেকে নিজেদের রক্ষা করি, অন্তত নিজেদের প্রাণটুকু রক্ষা করে বেঁচে থাকি। দেখো এই হচ্ছে সারাংশ এই কবিতার। দেখো এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্ন হয়, দেখো প্রথমেই বলি, বড় প্রশ্ন যদি তোমাদের এখান থেকে করে তাহলে হয়তো যে বলবে কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো, এটা দিতে পারে। বা মনে করো এখানে এই যে প্রথম যে পংক্তিগুলো, প্রথম যে স্তবক, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যে ঘর বাড়ি ছাড়ার পর তারা কি কি বিপদের মুখে পড়েছে, ওইসব কাতর মানুষগুলি তারা কি কি বিপদের মুখে পড়েছে, এটা দিতে পারে। বা মনে করো এই প্রশ্নটা আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, পংক্তির তাৎপর্য, এই দুটো পংক্তির তাৎপর্য করতে বলতে পারে। বা আমাদের ইতিহাস নেই,
আমাদের এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, এরও তাৎপর্য দিতে পারে। অথবা পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এটারও তাৎপর্য দিতে পারে। অ্যাকচুয়ালি দেখো, এই কবিতাটার মূল ভাব যে বিপন্ন অবস্থায়, সংকটপূর্ণ অবস্থায় মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এই কবিতার মধ্যে দিয়ে জানানো হয়েছে। তো দেখো, আজ আমরা এই কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা তোমাদের সামনে করলাম, শব্দের অর্থ জানলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমি কিছু কিছু কোশ্চেন তোমাদের এখানে আলোচনা করব। তো যদি তোমাদের এই ক্লাস যদি তোমাদের পছন্দ হয়, তাহলে প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ক্লাসের কথা ছড়িয়ে দাও, তাদেরও মধ্যে শেয়ার করো, তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো। কারণ পড়াশোনা তো একসঙ্গেই হয়। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো, যাতে আমি তোমাদের আরো বেশি করে কাজে লাগতে পারি। So that's all for this day. Thank you for watching and listening. So have a nice day.